আসসালামু আলাইকুম। আষাঢ়ি গপ্পে আপনাদের সবাইকে স্বাগতম। আষাঢ়ি গপ্পে আজ শুনবেন মিসাইল ম্যান খ্যাত বিজ্ঞানী, ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের দ্বিতীয় বই ইগনাইটেড মাইন্ডস। বাংলায় অনুবাদ করেছেন শারফুদ্দিন আহমেদ। বইটি শুনতে পাবেন 9 পর্বে। আজ প্রথম পর্ব। তো চলুন শুরু করা যাক। ড্রিম 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 ট্রান্সফর্ম into thoughts and thoughts result in action। 2001 সালের 30 সেপ্টেম্বর ঝাড়খণ্ডের রাঁচি থেকে হেলিকপ্টার যোগে বোকারো যাচ্ছিলাম। ল্যান্ড করার ঠিক পূর্ব মুহূর্তেই আমাদের কপ্টারটি ক্র্যাশ করল। যান্ত্রিক গোলযোগের কারণে কপ্টারটি বিকট শব্দে ভূমিতে আঘাত করল। অলৌকিকভাবে কপ্টারের সবাই সেদিন প্রাণে বেঁচে গেলাম। ঈশ্বরকে ধন্যবাদ। এই ঘটনা সত্ত্বেও আমি পূর্ব নির্ধারিত কার্যসূচি অনুযায়ী বোকারোতে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গেলাম। রাতে শারীরিক ও মানসিক আঘাত উপশমের জন্য একদল ডাক্তার আমাকে নিদ্রা উদ্রেককারী ওষুধ দিয়ে গেল। সাধারণত আমি রাত 1টায় ঘুমাই। সেদিন ঘুমের ওষুধের কারণে তার কয়েক ঘন্টা আগেই ঘুম এসে গেল। সাধারণত ঘুম থেকে উঠি ভোর 6টায়। সেদিন উঠলাম 8:30টারও পরে। ওই দিন রাতে আমার কেমন জানি বিক্ষিপ্ত নিদ্রা হয়েছিল। ঘুমের মধ্যেই আমার বারবার মনে হচ্ছিল, এই যে মানব সম্প্রদায়, আশরাফুল মাখলুকাত, এই মানুষ কেন হানাহানি করে এত ভাগে বিভক্ত হয়ে যায়। আমার কল্পনায় আমি যেন 5 জন সর্বাপেক্ষা শুদ্ধ চরিত্রের মানুষের কথোপকথন শুনতে পাচ্ছিলাম। তাদের ওই কথোপকথনের মধ্যে আমি আমার প্রশ্নের জবাব খুঁজছিলাম। আমার তখনকার সেই কল্পনার জগৎটা ছিল স্বপ্নের চেয়েও বেশি উজ্জ্বল, আরও বাস্তবময়। আমি দেখলাম আমি যেন সহস্র মাইল ব্যাপী ঊষর মরুভূমিতে দাঁড়িয়ে। আমার চারপাশে ধু ধু বালি, আকাশে পূর্ণিমার চাঁদ, গলে পড়া জ্যোৎস্নায় সমস্ত মরুভূমি যেন স্নানোৎসবে মেতে উঠেছে। আমি দেখলাম ওই ধবল জ্যোৎস্নার মধ্যে 5টি পবিত্র মানুষ, মহাত্মা গান্ধী, আলবার্ট আইনস্টাইন, সম্রাট অশোক, আব্রাহাম লিঙ্কন এবং খলিফা ওমর। তারা বৃত্তাকারে দাঁড়িয়ে আছেন। জ্যোৎস্নার মধ্যে দাঁড়ানো মানুষগুলোর শ্বেত শুভ্র বসন এলোমেলো বাতাসে উঠছে। সম্রাট অশোকের পাশে খর্বাকৃতির বামনের মতো দাঁড়ালাম আমি। দিগ্বিজয়ী মহাপরাক্রমশালী সম্রাট অশোক। 2 ধরনের জীবনযাপন করতেন অশোক। একটি নিষ্ঠুর অভিযাত্রীর জীবন, আরেকটি হলো করুণাময় এক স্নেহশীল শাসকের জীবন। যে মুহূর্তে আমি অশোকের পাশে দাঁড়ানো, সেই সময় তিনি সবেমাত্র রাজ্য জয় করে ফিরেছেন। কিন্তু সে জয় এসেছে বহু মূল্যের বিনিময়ে। সদ্য অধিকৃত কলিঙ্গ রাজ্য জয় করতে 3 লাখ সৈনিকের প্রাণহানি হয়েছে, আহত হয়েছে আরও 3 লাখ। আমি দেখলাম উপস্থিত সবাই অশোকের দিকে চেয়ে আছেন। সম্রাট হাঁটু গেড়ে বসে পড়লেন। শরীর থেকে বর্ম আর মাথার মুকুট খুলে ফেললেন। তার সারা মুখ বিবর্ণ। মৃত্যুর বিষণ্ণতা তার চারপাশে ছড়িয়ে পড়েছে। তিনি আকাশের দিকে চাইলেন। তিনি দেখলেন ঈশ্বরের নিস্তব্ধ পৃথিবীতে উকি দিচ্ছে প্রশান্ত পূর্ণিমার চাঁদ। ঈশ্বরের আশীর্বাদ এই সর্বংসহ জননীরূপী ধরিত্রীর বুকে গলে গলে পড়ছে। তিনি এবার নিচে তাকালেন। দেখলেন ধরিত্রী বক্ষে তিনি কি ভয়ানক শোণিত স্রোত বইয়ে দিয়েছেন। কি বিভৎস রক্তসাগর বয়ে চলেছে তার চারপাশে। সেই অপূর্ব সুন্দর আর বিভৎস নারকীয় মুহূর্তে, সেই রজতশুভ্র জ্যোৎস্নাময়ী ও বিষাদক্লিষ্ট ক্ষণে বিশ্বপ্রকৃতি যেন কথা বলে উঠল। জন্ম হল অহিংস ধর্ম। সম্রাট অশোক সেই মুহূর্তে কম্পিত ও অবনত মস্তকে ঈশ্বরের নির্দেশ আঁকড়ে ধরলেন। শেষ দিন পর্যন্ত মানব অহিংসার মন্ত্রে মানব প্রেমের কথা প্রচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলেন। অশোকের পাশে দাঁড়িয়ে আমি শিউরে উঠলাম। আমি বোবা বিস্ময়ে ভাবছিলাম, কেন এই কলিঙ্গ যুদ্ধ? মহাত্মা গান্ধী আর আব্রাহাম লিঙ্কনের এই গুপ্ত হত্যা কার জন্য? তাদের মতো আর কত কত মানুষ মারা যাচ্ছে, তা কেন? ঈশ্বরের সৃষ্টিতত্ত্বে কি তাহলে কোনো ভুল ছিল? নাকি দ্বিতীয় প্রজন্মে প্রয়োজনে মানুষ নিজেরা নিজেদের ধ্বংস করছে? সেই নন্দিত নিস্তব্ধতা ভেঙে মহাত্মা গান্ধী কথা বলে উঠলেন, বন্ধুরা, আমরা যে স্বর্গীয় বাণী শুনতে পাচ্ছি, সে বাণী সৃষ্টির বাণী,
যেহেতু পৃথিবী নামক এই গ্রহটি আমাদের, সেহেতু পৃথিবীর তাবৎ মানব সম্প্রদায়ের কাছে আমরা এ বাণী ছড়িয়ে দিতে পারি, যাতে ভিন্ন জাতির, ভিন্ন ধর্মের আর ভিন্ন ভাষার মানুষ একসঙ্গে শান্তির সঙ্গে বসবাস করতে পারে। মহান ঈশ্বর আমাদের যা কিছু অনুপম আর কল্যাণকর তা দিয়েছেন আমাদের কাজের উপহার হিসেবে। আমরা মানবতার জন্য সেসব উপহার রেখে এসেছি, কিন্তু আমাদের সেই বার্তা, সেই বাণী কি এখন কাজ করছে? পৃথিবীতে কি এখন কোনো শান্তির বাণী অথবা মতবাদ আছে? স্বর্গীয় সৌন্দর্য মানবাত্মায় প্রবেশ করবে, আর মানুষের দেহ ও মনে প্রশান্তি প্রস্ফুটিত হয়ে উঠবে। সম্রাট অশোক চোখ তুলে তাকালেন, বললেন, বন্ধুরা, এতদিনে একটা মন্ত্রই আমি বুঝেছি, অশান্তি ছড়িয়ে কখনো বিজয়ী হওয়া যায় না, শান্তিরাজ্য স্থাপনই প্রকৃত বিজয়। খলিফা ওমর বললেন, জেরুজালেমে পা রাখার পরই আমি জেনেছি জগতের সকল মানুষ সমান। নিজের পথে অন্যকে পরিচালিত করতে কাউকে তুমি জোর করতে পারো না। তুমি ততটুকুই পাবে যা তুমি অর্জন করতে পারবে। আল্লাহই একমাত্র শাশ্বত সার্বভৌমত্বের মালিক। খলিফা ওমর কখনো তার খেলাফতকে কোনো বিশেষ পদাধিকার বলে বিবেচনা করেননি। তার কাছে সরকার ছিল এক পবিত্রতম আমানত। সে আমানতের খেয়ানত এড়াতে তিনি সর্বোচ্চ চেষ্টা করে গেছেন। এবার আইনস্টাইনের পালা। তিনি বললেন, আজ আমার বন্ধু ওয়ার্নার হিনসেনবার্গের কথাই বারবার মনে পড়ছে। ওয়ার্নার বলেছিলেন, আপনারা সবাই জানেন পশ্চিমারা সুবিশাল আর অমিত সৌন্দর্যদীপ্ত একটা জাহাজ বানিয়েছে। জগতের সকল সুযোগ সুবিধা রয়েছে সে জাহাজে, কেবল একটি জিনিস হারিয়ে গেছে, তা হলো কম্পাস। নাবিক জানে না তারা কোথায় চলেছে। রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী আর তাদের মতানুসারীদের কাছে রয়েছে সেই কম্পাস। এই কম্পাস কেন মানবতা নামের সেই জাহাজে প্রতিস্থাপিত হবে না, যাতে পূর্ব আর পশ্চিম একই সঙ্গে উভয়ের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে বুঝতে পারে? মহাত্মা গান্ধীর মতো সাদামাটা জীবনযাপনকারী, দাসপ্রথার বিরুদ্ধে সোচ্চার যোদ্ধা, মহান আমেরিকান নেতা আব্রাহাম লিঙ্কন এবার মন্ত্রসপ্তক কণ্ঠে বলে উঠলেন, একটি কথাই আমি বলতে চাই, পারিবারিক উন্নয়ন ও সুসম্পর্কের মাঝেই সুখ আর শান্তি লুকিয়ে আছে। ঈশ্বরের আশীর্বাদ মানুষকে প্রশান্তি দেয়। পৃথিবীতে উত্তম জীবনযাপনের জন্য সুখ আর প্রশান্তি দুই অপরিহার্য বিষয়। আমরা যখন নিজেদের মূল্যবোধ ভুলে সম্পদ আর ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাই, তখনই মানুষে মানুষে, জাতিতে জাতিতে সংঘর্ষ বেঁধে যায়। কিন্তু অবশ্যই আমাদের নিজেদেরকেই প্রশ্ন করতে হবে, মনুষ্য বিবেকের কাজ কি? এটা কি রাজনৈতিক চিন্তার অংশ, নাকি বৈজ্ঞানিক চিন্তার অংশ, নাকি এই বিবেক শুধুই ধর্মতাত্ত্বিক দর্শনের খণ্ডিত অংশ? প্রতিদিনের বাস্তব জীবনের আধ্যাত্মিক মনস্তত্ত্বে মনুষ্য বিবেক কতটা গ্রহণযোগ্য? মহাত্মা গান্ধী মহমতি অষ্টবক্রের বাণী শোনালেন, হে আমার সন্তানগণ, এই সহস্র উপাদান বেষ্টিত বিশ্বব্রহ্মাণ্ডের অবিচ্ছেদ্য উপাদান তুমিও। তুমি তোমার বিবেকের বিষয়ে সতর্ক থাকো। কোনটা গ্রহণীয়, কোনটা বর্জনীয়, তা তোমার বিবেকই তোমাকে নির্দেশ করবে। এসো এই নশ্বর জীবন শান্তি আর স্বাচ্ছন্দ্যে ভরে তুলি, ধ্বংস আর সংঘাত ভুলে যাই। এবার পাঁচজন সমস্বরে বললেন, এই গ্রহের কাছে আমাদের বার্তা, আমরা যা কিছু করি, যে মতাবলম্বী হই, তা যেন মানবতার জন্য কল্যাণকর হয়। ঘুম থেকে উঠে সকালে চা খেয়ে গত রাতের স্বপ্নের কথা ভাবছিলাম। যদি আরও উঁচুতে থাকতে হেলিকপ্টারটি বিকল হয়ে যেত। আমার ওই দুর্ঘটনা ঘটার মাত্র কয়েক ঘন্টা আগে একজন উদীয়মান নেতা আর এক ঝাঁক তরুণ সাংবাদিক নিয়ে আরেকটি বিমান বিধ্বস্ত হয়। আরোহী সবাই মারা পড়ে। সৌভাগ্যবশত আমি বেঁচে গেছি, আর রাতের এক বিক্ষিপ্ত স্বপ্ন আমাকে কি এক বার্তা জানিয়ে গেল। আমি আনমনা হয়ে উঠি। এখন আমি কি করব? আমার আসলে কি করা উচিত? আমি জানালার বাইরে তাকালাম। বেশ বেলা হয়েছে, ঝিরিঝিরি বাতাস বইছে। প্রকৃতির কাছেই আমার থাকতে বেশি ভালো লাগে। প্রকৃতিই আমার প্রকৃত বন্ধু। প্রতিদিন একটি আম গাছকে প্রকৃতির প্রতীক হিসেবে দেখি, যে গাছের ডাল মানুষ ভাঙে, পাতা মুড়ে নেয়, অথচ সে শ্রান্ত পথিককে ছায়া দিয়ে যায়। ক্ষুধার্তকে সুমিষ্ট ফলের আস্বাদে ক্ষুধামুক্ত প্রাণবন্ত করে তোলে। রামেশ্বরম, থুম্বা আর চণ্ডীপুরের সাগর সৈকত, পোখরামের মরুভূমি, হায়দ্রাবাদের বিস্তৃত আর বিশালাকায় প্রস্তর ক্ষেত্র, যেখানেই আমি গেছি
সেখানে প্রকৃতির প্রত্যক্ষ উপস্থিতি টের পেয়েছি। এরা সবাই আমাকে সেই স্বর্গীয় শক্তির কথা স্মরণ করিয়ে দিয়েছে, যে শক্তিই সমস্ত সৃষ্টির আধার। নিদ্রাভঙ্গের পর এই স্বপ্ন দৃশ্য আমার মগজে স্থির হয়ে রইল। আমি জানি বিশ্ব ইতিহাস আমাদেরকে দেখিয়েছে সত্য আর ন্যায়ের শক্তি মানুষের জীবনকে সুখী আর স্বাচ্ছন্দ্যময় করে তোলার জন্য কিভাবে সংগ্রাম করেছে। এই ইতিহাসই আমাদের দেখিয়েছে এই মানুষের হাতেই কি ভয়ঙ্কর বিধ্বংসী শক্তি রয়েছে। গান্ধীর মতো বহু সাধক ও মুনিঋষি আমরা পেয়েছি, যারা এক মহান ত্যাগের জীবন কাটিয়ে গেছেন। পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরমাণু বোমার আঘাতে নগর বসতি ধ্বংস হয়ে কোটি কোটি মানুষকেও আমরা মরতে দেখেছি। বসনিয়ার যুদ্ধে হাজার হাজার মানুষ মরতে দেখেছি। ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষে অগণিত মানুষ মরেছে। 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের বাণিজ্য ভবন সন্ত্রাসীদের অভিনব হামলায় ধসে যেতে দেখেছি। আমাদের এই ভারতের ভূগোলে একটি বহুজাগতিক কোম্পানির অসাবধানতার কারণে সংঘটিত গ্যাস বিস্ফোরণে 30,000 মানুষ মৃত্যুবরণ করেছে। কাশ্মীর উপত্যকায় চলমান সংঘর্ষে নিহত হয়েছে হাজার হাজার মানুষ। 2001 সালের 13 ডিসেম্বর পার্লামেন্ট ভবনে সন্ত্রাসীরা হামলা চালিয়ে দেশকে নিষ্ক্রিয় করতে চেয়েছিল। এই সংঘাতের শেষ কোথায়? আমাদের নিজেদের ধ্বংস করতেই কি আমরা ক্রমাগত ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছি? না, এই ধ্বংসযজ্ঞ থেকে মুক্তির জন্য আমাদের চূড়ান্ত সমাধানের পথ এখনই খুঁজতে হবে। কয়েক বছর আগে দ্য ট্রি অফ লাইফ বা জীবন বৃক্ষ শিরোনামে একটি কবিতা লিখেছিলাম। আমার সৃষ্টির মাঝে মানুষ তুমিই তো সেরা, তুমিই থাকবে বেঁচে, বাঁচবে তুমি। যতক্ষণ তুমি যৌথবদ্ধ ততক্ষণ ক্রমাগত দিয়ে যাবে তুমি, সুখে আর দুঃখে। আমার শ্রদ্ধা জন্মাবে তোমার আত্মায়, ভালোবাসা অনাদি এক স্রোত বহমান ধারা। সেই তো চূড়ান্ত লক্ষ্য দীপ্ত মানবতার। হর রোজ প্রতিদিন দেখো সেই জীবন তরু। মানুষ তুমি সৃষ্টির সেরা, জানো আরও জানো, তুমি নিজেকে জানো। মহাকালের বিভিন্ন সময়ে পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলে জন্ম নেয়া ক্ষণজন্মা 5 পুরুষোত্তমকে আমি স্বপ্নে আবিষ্কার করেছি। এই আধুনিক বিশ্বে খুব কম মানুষের দৃষ্টান্ত পাওয়া যাবে যারা প্রকৃত মানব মনের প্রকৃতি বিশ্লেষণ করতে পারেন। একবার একটি ছোট্ট শিশু আমাকে জিজ্ঞেস করেছিল আমি মহাভারত পড়েছি কি না, আর যদি পড়ে থাকি তাহলে এর কোন চরিত্রটি আমার ভালো লেগেছে। মহাভারতের বহুমুখী মহাকাব্যিক চরিত্রগুলো মানব প্রকৃতির বিভিন্ন দিকের প্রতিনিধিত্ব করে। ভালো ও মন্দ দুটোরই প্রতিনিধিত্ব করে ওই চরিত্রগুলো। আমি শিশুকে বলেছিলাম মহাভারতের বিদুর চরিত্রটি আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছে। এই চরিত্রটি রাজ্য পরিচালকের ভুল ও অন্যায় কর্মকাণ্ডের বিরোধিতা করার সাহস দেখিয়েছে, এবং যখন অধর্মের উৎপীড়নের কাছে সবাই নতি স্বীকারে উদ্যত হয়েছিল তখন বিদুরই তাদের মতের বাইরে যাবার সাহস দেখিয়েছে। আজ আমাদের রাষ্ট্রীয় নেতৃবৃন্দের মধ্যে একজন বিদুরকে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। এমন আলোকিত মানুষের অস্তিত্ব কল্পনা করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমন আলোয় আলোকিত হওয়ার আশাও আজ দুরাশায় পর্যবসিত হয়েছে। আমাদের সামাজিক ও প্রাত্যহিক জীবনে হতাশায় প্রাধান্য বিস্তার করে আছে। আমি বুঝতে পারি তুচ্ছ আর হীন আলোচনা, অহমিকা, ক্রোধ, লোভ, ঈর্ষা, হিংসা, লালসা, ভয়, উদ্বিগ্নতা, মোহ আমাদের ভিতরে এক ধ্বংসযজ্ঞ চালিয়ে যায়। আমার জীবনের প্রধানতম লক্ষ্য ভারতের ছোট ছোট শিশুদের মধ্যে সত্যিকার ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ ঘটাতে সাহায্য করা। আমার সমস্ত কাজ, এমনকি আমি নিজেও নিজেকে এই কাজে সমর্পণ করেছি। আমার সব সায়েন্টিফিক ক্যারিয়ার, আমার বিশেষজ্ঞ দল, আমার পুরস্কার, সম্মাননা সব এ লক্ষ্যের কাছে গৌণ। শিশুদের উচ্ছলতাই আমার সমস্ত সত্তা বিলীন করতে, তাদের আনন্দময় রাজ্যে আত্মসমর্পণ করতেই আমার যাবতীয় প্রত্যাশা পূর্ণতা পায়। একজন মানুষকে সারা জীবনে কয়েকটি পর্যায় অতিক্রম করতে হয়। ডক্টর ওয়াইন ডাব্লিউ ডায়ার তার ম্যানিফেস্ট ইওর ডেস্টিনি বইতে মানব জীবনকে 4টি ভাগে ভাগ করেছেন। তার ভাষায় জীবনের 4টি স্টেজ হলো অ্যাথলেট স্টেজ বা ক্রীড়ানক পর্যায়, ওয়ারিং স্টেজ বা সংগ্রামী পর্যায়, স্টেটসপারসন স্টেজ বা দায়িত্ব প্রধান পর্যায় এবং স্পিরিট স্টেজ বা আধ্যাত্মিক তেজস্বী পর্যায়। আমার মনে হয় একটি জাতি ও মানুষের মত পরিবর্তনমূলক। আমি এই সাদৃশ্যটাকেই শিশুদের কাছে ব্যাখ্যা করি।
প্রথমত অ্যাথলেট স্টেজে একটি জাতি সংগ্রাম ও সংঘাত থেকে মুক্ত থাকে। এই সময়টা জাতীয় কৃতিত্ব প্রদর্শন ও সাফল্য অর্জনের সময়। এই বিষয়টির প্রতিফলন ঘটেছে জাপান, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়। জাতি যখন এ পর্যায়ে অতিক্রম করে, স্বাভাবিকভাবেই সে সংগ্রামী পর্যায় বা ওয়ারিং স্টেজে প্রবেশ করে। অর্জিত সাফল্য নিয়ে ওই গর্বিত জাতি তখন অন্যদের মধ্যে প্রাধান্য বিস্তারের জন্য সংগ্রাম শুরু করে। হয়তো তার জন্য তাকে অন্য জাতির উপর অভিযানও চালাতে হয়। দম্ভ এবং অহমিকা তখন হয়ে ওঠে ওই জাতির চালিকা শক্তি। এ পর্যায়ে এসে সে জাতির মানুষ অন্যদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামে এবং দ্রুত সাফল্য অর্জনের জন্য ব্যস্ত হয়ে পড়ে। ব্যক্তির ক্ষেত্রে এই পর্যায়টি ডায়ারের মতে উদ্বেগের সৃষ্টি করে। নিজের প্রাধান্য অন্যকে মেনে নিতে বাধ্য করাই এ পর্যায়ের মূল প্রতিপাদ্য হয়ে ওঠে। এরপরে আসে স্টেটস পারসন স্টেজ বা বড়াই সুলভ পর্যায়। এ পর্যায়ে আত্ম অহমিকা নিয়ন্ত্রণ করে একটি দেশ একটি গাম্ভীর্যপূর্ণ পরিণতি লাভ করে এবং তার নেতৃত্বসুলভ আচরণকে অন্য দেশ ও সমাজের কাছে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। বড়াই সুলভ এই পর্যায়ে জাতিটি সত্যিকার অর্থে সফল ও স্বয়ংসম্পূর্ণ, কিন্তু তার শক্তি প্রদর্শনের মোহ কমে না। তার উদ্যত কার্যক্রম অন্যদের আরও ভালো কিছু অর্জনের শক্তি যোগায়। মহাশক্তিধর সোভিয়েত ইউনিয়ন কিছু দেশে তার উন্নয়নমুখী কার্যক্রম পরিচালনা করে দেশগুলোকে এগিয়ে আসতে সহায়তা করেছিল। ব্যক্তি ও জাতির উভয় ক্ষেত্রেই সংগ্রামী পর্যায় থেকে বড়াই সুলভ পর্যায়ে উত্তরণ সম্মানজনক, কিন্তু এ পর্যায়ে ক্ষমতা ব্যবহার খুবই কঠিন। কিন্তু এই বড়াই সুলভ পর্যায়ের উপরেও আরেকটি পর্যায় রয়েছে। এ পর্যায়ে একটি দেশ তার সত্যিকারের ক্ষমতা সীমা সম্পর্কে সজাগ হয়। এ পর্যায়ে এসে সব দিক থেকে উন্নত দেশটির মধ্যে পরিণত প্রাজ্ঞতা জন্ম নেয়। দেশটি বুঝতে পারে পৃথিবী কেবল কোনো নির্দিষ্ট একটি দেশের সম্পদ নয়, বরং এ পৃথিবী সব দেশের সকল মানুষের। তখন দেশটি বিশ্বমানবতার প্রতি দায়িত্ব পালনে ব্রতী হয়। এ পর্যায়কে উপলব্ধির পর্যায় বলা যেতে পারে এবং ভারত সে পর্যায়ে উন্নীত হতে পারে। আমার 43 বছরের কর্মজীবনে আমি বহুবার প্রতিষ্ঠান বদল করেছি। কর্মক্ষেত্র পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। এতে নতুন ভাবনার সৃষ্টি হয়। নতুন ভাবনা অভিনব কাজের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। 2001 সালের 15 আগস্ট আমি কার্যক্ষেত্র পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে আমার সিদ্ধান্ত জানালাম। তিনি আমাকে আবার ভেবে দেখতে বললেন। দায়িত্ব থেকে কিছুদিন মুক্ত থাকার ইচ্ছা প্রকাশ করলাম তার কাছে, কিন্তু তিনি আমাকে অবশেষে ছাড়লেন না। একজন রকেট চালক হিসেবেও আমি ধারাবাহিক পর্যায়গুলো অতিক্রম করেছি। 1963 সাল থেকে 1982 সাল পর্যন্ত ভারতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ISRO-তে কাজ করেছি। 1980 সালে ভারত প্রথমবারের মতো সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করে এবং কক্ষপথে রোহিণী স্যাটেলাইট প্রতিস্থাপন করে বিশ্বের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্পেস ক্লাবের সদস্য হয়। SLV-3 এর ওই মিশনে আমি প্রকল্প পরিচালক হিসেবে নেতৃত্ব দিয়েছিলাম। আমাদের সেই সকল অভিযান জাতিকে স্যাটেলাইট প্রতিস্থাপক প্রযুক্তি অর্জনের গৌরব উপহার দিয়েছিল। স্যাটেলাইট নিয়ন্ত্রণ, গাইডেন্স, জেট ইঞ্জিনের দ্বারা প্রচালন এবং বায়ুগতিবিদ্যার বিষয়েও ওই অভিযান আমাদের অভিজ্ঞ করে তোলে। এছাড়া বিভিন্ন রকেট সিস্টেমের ডিজাইনেও এই অভিযান সহায়তা করেছে। সর্বোপরি R&D ল্যাবরেটরি, শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উচ্চ ক্ষমতাসম্পন্ন তথ্য প্রযুক্তি সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে এই প্রজেক্টটি সুদূরপ্রসারী ভূমিকা রেখেছে। আজ তারা বিভিন্ন স্পেস ও প্রতিরক্ষা কার্যক্রম চালাচ্ছে। আমার শ্রদ্ধেয় 3 গুরু ডক্টর বিক্রম সারাভাই, অধ্যাপক সতীশ ধাওয়ান ও ডক্টর ব্রহ্মপ্রকাশের কাছ থেকে আমি নেতৃত্বের শিক্ষা পেয়েছিলাম। এ সময় আমি ছিলাম শিক্ষানবিশ। এটাই ছিল আমার অ্যাথলেট স্টেজ। আমার দ্বিতীয় পর্যায় ধরা যেতে পারে 1982 সাল থেকে, যখন আমি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRO-তে যোগ দেই। DRO-তে যোগদানের মধ্য দিয়ে 2টি স্ট্র্যাটেজিক মিসাইল ডিজাইন করা, এর তৈরি পদ্ধতির উন্নয়ন ঘটানো, উৎপাদন এবং তা উৎক্ষেপণের যাবতীয় কাজে যুক্ত থাকার সৌভাগ্য হয়েছিল আমার। এ 2টি সুকৌশলী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি কোনোদিনও কোনো দেশকে দেওয়া হবে না, তা সে যতই বন্ধুপ্রতিম দেশ হোক না কেন। এ সময়ে আরও 3টি ক্ষেপণাস্ত্র গবেষণাগার ও স্থাপনা তৈরি করা হয়। এর মধ্যে হায়দ্রাবাদে RDO নামে একটি গবেষণা প্রতিষ্ঠান নির্মিত হয়। আর 2টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র স্থাপিত হয় বঙ্গোপসাগরের উপকূলবর্তী চণ্ডীপুরে। এই 2টি পরীক্ষা কেন্দ্রের একটি চণ্ডীপুরের প্রাণকেন্দ্রে, আরেকটি হল চণ্ডীপুর এলাকাভুক্ত একটি দ্বীপে। এই 3টি প্রতিষ্ঠান স্থাপিত হওয়ায়
ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। উপরন্তু ভারতের এই গবেষণাগার ও একাডেমিক প্রতিষ্ঠান থেকে বেশ কিছু জটিল প্রযুক্তি উদ্ভাবিত হয়। মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিগাইম ও নন প্রলিফারেশন ট্রিটির চাপ থেকে ভারতকে মুক্তি দিতে সাহায্য করে। আমার অধীনস্থ ওই মিসাইল টিম ইন্টারন্যাশনাল ব্যালিস্টিক মিসাইল সহ বিশ্বের সর্বাধুনিক যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র বানাতে সক্ষমতা অর্জন করে। এ পর্যায়ে এসে আমাকে অনেক সফলতা ও ব্যর্থতার পথ পাড়ি দিতে হয়েছে। ব্যর্থতা থেকে আমি শিক্ষা নিয়েছি, আবার সাহস নিয়ে সেই ব্যর্থতার মুখোমুখি দাঁড়িয়েছি। এটি ছিল আমার দ্বিতীয় পর্যায়, যা আমাকে ব্যর্থতা সামলানোর মতো জটিল ও কঠিন শিক্ষা দিয়েছে। আমার জীবনের তৃতীয় পর্যায় শুরু হয় তখন, যখন আমি ভারতের পারমাণবিক অস্ত্র প্রযুক্তি অর্জনের মিশনে যোগ দিই। ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি এবং ডিআরডিওর সাথে পার্টনারশিপ করে ও সশস্ত্র সেনাবাহিনীর প্রহরায় ভারতের নিউক্লিয়ার মিশন শুরু হয়েছিল। আজ সে মিশন সফলভাবে শেষ হয়েছে। যাই হোক, কচিকাঁচা শিশুরা যখন আমাকে জিজ্ঞেস করে গত 40 বছরে সংঘটিত কোন ঘটনা আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে, তখন তাদেরকে বলি, আমি সবচেয়ে খুশি হই তখন যখন দেখি হৃদরোগীরা তাদের ধমনীতে কেয়ার করোনারি স্ট্যান্ড সঞ্চালন করে সুস্থ বোধ করছেন, অথবা পঙ্গু শিশুরা এফআরও ক্যালিপারের সাহায্যে তাদের চলাফেরার কষ্ট কিছুটা লাঘব করছে। চিকিৎসা বিজ্ঞানের এই দুটি উপাদানই এসেছে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি থেকে। এ পর্যায়ে এসে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়াধীন আমি একটানা 8 বছর টেকনোলজি ইনফরমেশন ফোরকাস্টিং অ্যান্ড অ্যাসেসমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করি। এ সময়ে 2020 সালের সম্ভাব্য প্রযুক্তির কথা মাথায় রেখে আমরা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত 5000 বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের মধ্যে 500 বিশেষজ্ঞ বাছাই করে একটি টিম গঠন করি। পরবর্তীতে ভারতের প্রযুক্তি ক্ষেত্র ও জাতীয় প্রতিরক্ষার যৌথ উদ্যোগে ইন্ডিয়া মিলেনিয়াম মিশন IMM 2020-এর উত্থান ঘটে। 1999 সালের নভেম্বরে ভারত সরকারের প্রধান বিজ্ঞান উপদেষ্টার পদ গ্রহণ করার পর আমার প্রধান দায়িত্ব ছিল সরকারের কাছে IMM 2020-এর কর্মপরিকল্পনা ব্যাখ্যা করা। এই পরিকল্পনাটি ছিল মূলত ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার রোডম্যাপ। পাশাপাশি শিক্ষা, কৃষি ও পল্লী উন্নয়নও বর্তমান উন্নয়নের ধারায় অগ্রণী ভূমিকা রেখেছে। আমি দায়িত্বে থাকাকালে সরকারের অনুমোদনের জন্য ক্যাবিনেটে একটি প্রযুক্তি বিষয়ক প্রস্তাব উত্থাপন করা হয়। আমার জীবনের এই তৃতীয় পর্যায়ে অনুমোদনপ্রাপ্ত ওই কর্মপরিকল্পনার সহায়তায় অভ্যন্তরীণ প্রযুক্তি আরও শক্তিশালী হয়ে ওঠে, যা আমাদের সামাজিক চাহিদা পূরণেও যথেষ্ট ভূমিকা রাখে। 2001 সালের 30 সেপ্টেম্বর হেলিকপ্টার দুর্ঘটনার পর আমি বুঝতে পারি মানব জীবনের তৃতীয় পর্যায়ের পরিপাক অবস্থানে এসে পৌঁছেছি। আমার এই ধারণা আরও পোক্ত হল মহাত্মা গান্ধীর জন্মদিন 2রা অক্টোবর, যেদিন আমি কেরালার কোল্লামে অবস্থিত মাতা অমৃতানন্দময়ীর আশ্রম পরিদর্শন করলাম। মাতা ওই সময় প্রজ্ঞাবান ও ধীশক্তি সম্পন্ন ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টির জন্য শিক্ষা ব্যবস্থায় আধ্যাত্মবাদ ও দর্শনের সন্নিবেশ ঘটানোর উপর গুরুত্বারোপ করলেন। 2001 সালের 12 অক্টোবর আমার 70তম জন্মদিনের মাত্র 3 দিন আগে প্রধানমন্ত্রীর কাছে আমি পদত্যাগের আবেদন করি। তিনি অনুমতি দিলেন না, আমি মেনে নিলাম। যাই হোক, আমি এখন ভারতের বিভিন্ন স্কুল পরিদর্শন করছি নিয়মিতই। বিভিন্ন প্রদেশের বহু স্কুলের, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও ত্রিপুরা ছাড়াও ঝাড়খণ্ড ও তামিলনাড়ুর স্কুলগুলোতে অজস্র শিক্ষার্থীর মধ্যে আমি প্রায়ই বক্তব্য দিই। তামিলনাড়ুতে কিছুদিন আগে প্রায় 40,000 শিক্ষার্থীর উদ্দেশ্যে আমি ভাষণ দিয়েছিলাম। আমি খেয়াল করে দেখেছি ছোট ছোট শিশু কিশোরদের সঙ্গে আমার মেজাজ ভালোই মেলে। আমি তাদের কল্পনার সঙ্গে শেয়ার করতে পারি। সবচেয়ে বড় কথা হলো, আমি তাদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে আমি তাদের ভেতরে বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহ সৃষ্টি করতে পারি। এই গভীর আগ্রহই তাদের ভবিষ্যতের উন্নত ভারত গড়তে সহায়তা করবে। আজ জীবন সায়ান্নের কাছাকাছি এসে মনে হচ্ছে, আমি কি মানব জীবনের চতুর্থ পর্যায়ে যেতে পারবো? আমি আদৌ কি সফল হতে পারবো? এর উত্তর আমি জানি না, কিন্তু একটা বিষয় আমি ভালো করেই জানি, বড় হওয়ার স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতির চেয়ে বড় শক্তি স্বর্গমর্তে কোথাও নেই। স্বপ্ন হলো এমন এক অমিত শক্তির আধার, যা হৃদয়ে ধারণ করার সঙ্গে সঙ্গে মানুষের বস্তু জগৎ ও আধ্যাত্মিক জগৎ সক্রিয় হয়ে ওঠে। বিগত কয়েক বছর ধরেই গবেষণা ও শিক্ষকতা করার নেশা আমার মাথায় ভর করেছে। এ কারণেই বারবার বিভিন্ন স্কুলে শিশুদের কাছে ছুটে যাই। সৃষ্টির উল্লাসে তরুণ প্রজন্ম মেতে উঠেছে, ভাবলেই এক শিহরণ অনুভব করি। আগামী দিনের জাতি গঠনের এই প্রচণ্ড শক্তিগুলো যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে,
তার জন্য বয়স্কদের কাঁধে কত দায়িত্ব। তাদের পরিচর্যায় আমাদের ভাবতে হবে কি করে অতীতের ভুল ত্রুটিগুলো আবার শুধরে নেওয়া যায়।